কাহিনীর শুরুতেই আমরা ঋতু আর রয়েসকে দেখব, যারা রাতের অন্ধকারে কোথাও থেকে ফিরছিল। তখনই এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। এই দুর্ঘটনায় ঋতুর মাথায় খুব জোরে আঘাত লাগে, যার ফলে ঋতু মাঝে মধ্যেই সবকিছু ভুলে যেত। ঘটনা শিফট হয় ৮ বছর পর, যেখানে দেখানো হয় ঋতুর 2 সন্তান হয়েছে এবং যারা স্কুল বাসে করে স্কুলে যাচ্ছে। ঋতু বাড়ির গেটের সামনে তাদের আগিয়ে দিতে যায় এবং সেখানেই দাঁড়িয়ে হঠাৎ করে আনমনা হয়ে যায়। তখনই বাড়ির সামনে চলে আসে তাদের দুধওয়ালা এবং তার হাতে একটা প্যাকেট দিয়ে চলে যায়। ঋতু বাড়িতে ঢুকে বাড়ির কাজের মেয়ে রিমার সাথে কথা বলে এবং জানতে চায় তার বাচ্চারা আজকে স্কুল গেছে, তাদের কে এগিয়ে দিতে গেছে। রিমা জানায় তার বাচ্চাদের ঋতু নিজে গিয়ে এগিয়ে দিয়ে এসেছে। ঋতু মাঝে মাঝেই সবকিছু ভুলে যেত, তাই এই ডায়েরিতে সে অনেক কিছুই লিখে রাখতো, যেমন তার হাজবেন্ডের নাম, ছেলে মেয়ের কথা, সমস্তটা, যাতে সে এটা পড়লে সবকিছু মনে চলে আসে। তবে ঋতু বারংবার ছবি আঁকতো শুধু বগনভিলিয়ার, এছাড়া অন্য কোনো ফুল বা অন্য কিছুর ছবি সে কখনোই আঁকতে পারতো না। স্কুল থেকে ছেলে মেয়ে বাড়িতে ফিরলে তাদের নিজের হাতেই খাইয়ে দিত ঋতু, আর এইভাবেই তার দিন চলে যেত। অন্যদিকে তার হাজবেন্ড রয়েস ছিল শিশু চিকিৎসক এবং সে বাচ্চাদের খুব ভালোভাবে ট্রিটমেন্ট করত এবং নিজের স্ত্রীর প্রতি খুব যত্নবানও ছিল। এই হলো কাজের মেয়ে রিমার হাজবেন্ড বিজু, যে পেশায় একজন ড্রাইভার। মাঝে মধ্যেই কোনো কাজের দরকারে বিজু তাদের বাইরে নিয়ে যেত। সেদিনকে ঋতু তার আঁকা পিকচার দিতে গেছিল সেলারকে এবং যেখান থেকে সে 3000 টাকা পায়। তবে রিমা মনে করে ওই সেলার হয়তো ঋতুকে ঠকাচ্ছে এবং নিজের কাছে অনেকটা টাকা রেখে দেওয়ার পরেই ঋতুকে পেমেন্ট করছে। আসলে ঘটনাটা ছিল এরকম, ঋতুর আঁকা ছবিগুলো রয়েসই কিনে নিত এবং নিজের ফার্ম হাউসে একের পর এক সাজিয়ে রাখত। রয়েস মাঝে মধ্যেই তার ফার্ম হাউসে এসে থাকে এবং এখান থেকে ফ্রেশ সবজিগুলো নিয়ে বাড়ি ফেরে। সেদিন রয়েস বাড়িতে ফিরে দেখে ঋতু সারা ঘরে রং ফেলে রেখেছে। আসলে ঋতু নিজেই খুবই বিরক্ত হয়ে গেছে, সবসময় বগনভিলিয়ার ছবি ছাড়া আর কোনো ছবি সে আঁকতে পারে না কেন। রয়েস ঋতুকে সামলে শান্ত করে ঘরে নিয়ে যায় এবং ভালোভাবে স্নান করিয়ে বেরিয়ে পড়ে। তবে রয়েস লক্ষ্য করে ঋতু যখন বাথরুম থেকে ফিরেছে তখন তার কাঁধে ঘাড়ে কিছুটা চোটের দাগ সে লক্ষ্য করে এবং ঋতুকে বলে, বারংবার তোমাকে বলেছি না বাথরুমে অত জল ভরে বাথটাবে স্নান করবে না, আবার পা পিছলে পড়ে গেছিলে। ঋতু মাথা নেড়ে হ্যাঁ বলে। তবে রয়েস ঋতুকে একটা ওষুধ দিয়ে তাকে বলে প্রে করে ঘুমিয়ে পড়ো। ঋতুও চুপচাপ প্রে করে ঘুমিয়ে পড়ে। এরপরে রয়েস গিয়ে দেখে যে রিমা সারা ঘরটা পরিষ্কার করছে। তারপরে রয়েস ঋতুর মোবাইলে তোলা সব ফটোগুলো ডিলিট করে দেয়। এদিকে একটা দুঃস্বপ্ন দেখে রাতে ঋতুর ঘুম ভাঙে এবং রয়েসকে সে জানায় যে তার খুব ভয় লাগে, সারাদিন সে একা একা বাড়িতে থাকে তো তাই জন্য। রয়েস বলে যে তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করব। এদিকে পরের দিন সানডে, তবুও ঋতু জোর করে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয়। ঋতু আর রয়েস কোথাও থেকে ফিরছিল, তখনই রয়েস ঋতুকে জানায় যে আজকে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে লোক বাড়িতে এসেছে, তাই তাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। রয়েস বাড়িতে ফিরে দেখে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য লোকেরা বাড়িতে চলে এসেছে। রয়েস ঋতুকে কিচেনে পাঠায় তাদের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসার জন্য। তবে কিচেনে গিয়ে ঋতু সবটা ভুলে যায় এবং এক মনে চারিদিকটা দেখতে থাকে। তখনই সেখানে চলে আসে সিসিটিভি ক্যামেরার লোকেরা। ঋতু ভয় পেয়ে ছুরিটা নিজের হাতে তুলে নেয়। রয়েস ঋতুকে বোঝানোর চেষ্টা করলেও ঋতু তার কোনো কথায় কান দিচ্ছিল না। তখনই বিরক্ত হয়ে রয়েস ঋতুর গালে এক চড় কষিয়ে দেয় এবং ঋতু পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। রয়েস ঋতুকে ঘরে নিয়ে শুইয়ে দেয়। এরপর বাইরে এসে রয়েস জানায় এত লোক একবারে দেখে ঋতু খুবই ঘাবড়ে গেছিল, তাই ওরকমটা করে ফেলেছে। সেদিন রাতে একটা শব্দে ঋতুর ঘুম ভাঙে এবং তার হাতে থাকা মোবাইলটা একটু টর্চটা জ্বালাতেই সে লক্ষ্য করে যে রয়েসের মাথা থেকে রক্ত বেরিয়ে সারা বিছানাটা ভিজে গেছে। তখনই কিছু বুঝে ওঠার আগেই কেউ একটা ঋতুকে আঘাত করে। কাহিনী শিফট হয় এবং দেখানো হয় রয়েস নিজের মাথায় লাগা চোটের ওপরে ওষুধ লাগাচ্ছে, তবে কোনো ব্যান্ডেজ লাগাতে চাইছে না, কারণ এতে নাকি তার স্ত্রী ঋতু খুবই ভয় পেয়ে যাবে।
রয়েস ডক্টরকে জানায় দুদিন আগে তাদের বাড়িতে একটা চোর ঢুকেছিল এবং তার সাথে হাতাহাতি হওয়ার পরেই তার মাথায় চোট লাগে। তবে চোরটা কোনো চুরি করেনি, তাই সে পুলিশে কোনো কমপ্লেনও করেনি। সেদিন যখন রয়েস বাড়িতে ফেরে, ঋতু লক্ষ্য করে রয়েস বিজুর গাড়িতে করে বাড়িতে ফিরেছে। ঋতু একটু অবাক হয়ে জানতে চায় যে রয়েসের গাড়িটা কোথায়। রয়েস জানায় যে তার গাড়িটা একটু প্রবলেম হয়েছে, তাই সেটা সার্ভিসিংয়ে দেওয়া হয়েছে। পরের দিন ঋতু যখন পেন্টিং করছিল, তার সানফ্লাওয়ারের ছবিটা মনে পড়ে যায় এবং সে সেই ছবি আঁকে। তবে খবরে সে দেখে যে জ্যোতি নামের একটি মেয়ে নিখোঁজ হয়ে গেছে তার হোস্টেলের সামনে দিয়ে। এই খবরটা নিউজে দেখার পরেই হঠাৎ করেই চোখ বন্ধ করে ঋতু সানফ্লাওয়ারের একটা বাগান দেখতে পায় এবং সে দেখতে পায় জ্যোতি সেই বাগানের মধ্যেই দাঁড়িয়ে আছে এবং ঋতু তাকে ধরতে যাচ্ছে। এই দৃশ্যটা ইমাজিন করতে করতে ঋতু খুবই ঘাবড়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। ঋতু রিমার কাছে জানতে চায় সে কি জ্যোতিকে চেনে, তবে রিমা জানায় সে জ্যোতিকে চেনে না। রয়েস বাড়িতে ফিরলে ঋতু রয়েসকে তার আঁকা নতুন পেন্টিংগুলো দেখায়। রয়েস খুবই খুশি হয়। যেখানে ঋতু একদিকে এঁকেছিল সানফ্লাওয়ার আর দুটো পিকচারে ছিল ব্যাট আর র্যাবিট। বাচ্চারা স্কুল থেকে ফিরলে ঋতু তাদেরও পিকচারগুলো দেখালে তারাও খুব খুশি হয়। পরের দিন বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর পুলিশ অফিসার ডেভিড তাদের বাড়িতে আসে এবং ঋতুর একটা ছবি দেখিয়ে বলে আগের দিন এমএলএর মেয়ে জ্যোতি নিখোঁজ হয়েছে এবং লেডিস হোস্টেলের সামনেই ঋতুর সাথেই তাকে লাস্ট দেখা গেছে। ঋতুর কাছে ডেভিড বারংবার জানতে চায় সে ওই হোস্টেলের বাইরে কি করছিল এবং জ্যোতিকে সে কিভাবে চিনল, তবে ঋতুর কিছুই মনে পড়ছে না। তখন রয়েস রিকোয়েস্ট করে ডেভিডের সাথে একটু আলাদা কথা বলবে। ডেভিড তার সাথে আসা ইন্সপেক্টরকে বলে যে সিসিটিভির ফুটেজটা সে যাতে নিয়ে নেয়। এদিকে বাইরে গিয়ে ডেভিডকে রয়েস জানায় যে তার স্ত্রীর অ্যামনেশিয়া আছে, সে সবকিছু ভুলে যায়। তাই তাকে যতবারই জিজ্ঞাসা করুক না কেন সে বারংবার মন গড়া কোনো না কোনো কাহিনী বলবে। এই কথা শুনে ডেভিড খুবই অবাক হয় এবং বলে আজকের মতো আমি চলে যাচ্ছি, তবে ডক্টর রিপোর্ট নিয়ে কালকে আপনি দেখা করবেন আমার সাথে। পরের দিন ডক্টরের রিপোর্ট নিয়ে রয়েস আর ঋতু দেখা করতে যায় ডেভিডের সাথে। ডেভিড বারংবার জ্যোতির সম্বন্ধে জানতে চাইলে ঋতুর কিছুই মনে আসছিল না, তবে ঋতু বারংবার মনে করার চেষ্টা করে। তখনই সে ইমেজিন করে যে তাদের কাজের মেয়ে রিমা জ্যোতির সাথে কোথাও একটা যাচ্ছে, যেটা ঋতু ডেভিডকে জানিয়ে দিলে ডেভিড সাথে সাথে রিমা আর তার হাজবেন্ড বিজুকে ডেকে পাঠায়। তবে রয়েস ঋতুকে একটু বকাঝকা করে, কারণ সে জানে যে এটা তার ইমেজিন। বিজু আর রিমা সেখানে চলে আসে। ডেভিড ইন্টারোগেট করলে রিমা আর বিজু দুজনেই বলে সেদিন তারা এখানে ছিল না, তারা তাদের ফ্যামিলি মেম্বারের বিয়ে অ্যাটেন্ড করতে গেছিল। এ কথা জানার পরে ডেভিড তাদের ছেড়ে দেয় ঠিকই, তবে বলে নেক্সট দিন তাদের যদি ডাকা হয় তারা যেন সাথে সাথেই চলে আসে। এরপর রয়েস যখন ডেভিডের সাথে কথা বলে, রয়েস জানায় যে বিজু আর রিমা সত্যি করেই তাদের রিলেটিভের বিয়ে অ্যাটেন্ড করতে গেছিল। কয়েকদিন তাদের না দেখতে পেয়ে তাদের সম্বন্ধে মন গড়া একটা কাহিনী বানিয়ে নিয়েছে ঋতু। ঋতু এমনটাই করে, তাকে যতবার জিজ্ঞাসা করা হবে সে নতুন নতুন গল্প বলবে, আর এটাই ঋতুর অসুখ। এটা শোনার পর ডেভিড বলে যে আজকের মতো আপনারা চলে যান, কারণ আপনার স্ত্রী ঋতু আমাকে জানিয়েছে যে আপনার ছেলে মেয়ে স্কুল থেকে ফিরবে। এ কথা শুনে রয়েস জানায় যে তাদের কোনো সন্তান নেই, পুরোটাই ঋতুর হ্যালুসিনেশন। যেটা শুনে ডেভিড পুরোই শক খেয়ে যায়। এই হলো ক্রিমিনাল সাইকোলজিস্ট মীরা। মীরা বিভিন্ন কোশ্চেন করে ঋতুর মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তবে ঋতুর কথাবার্তার অসঙ্গতি দেখে মীরা বুঝতে পারে যে ঋতুর কোনো কিছুই ঠিকভাবে মনে নেই। ডেভিড ঋতুকে একটা পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ দেখায়, যেটার মধ্যে দেখা যায় বিজু আর রিমা সত্যি করেই সেদিন এই শহরে ছিল না। তবে ঋতুর কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে ঋতুকে তারা ছেড়ে দেয়। অন্যদিকে বিজু আর রিমা খুবই বিরক্ত হয়েছিল ঋতুর ওপর, তাই রিমা ঠিক করে সে আর ওখানে কাজ করতে যাবে না। তাই 3-4 দিন কাজ করতে না আসায় রয়েস কাজে যেতে পারছিল না ঋতুকে একা রেখে, তাই রিমাকে রিকোয়েস্ট করে সে যেন কাল থেকে কাজে যায়। অন্যদিকে রয়েসের বাড়ির সামনের একটা খাল থেকে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় এবং সেখানেই পাওয়া যায় একটা ব্রেসলেট, যেই ব্রেসলেটটা রয়েস ঋতুকে দিয়েছিল এবং ঋতু খুঁজে পাচ্ছিল না।
তাই গাড়ি এবং বিভিন্ন জায়গায় ঋতু সেটা খুঁজে বেড়াচ্ছিল। তখনই ঋতুর মনে পড়ে যায় রয়েস কদিন আগে তাদের গাড়িটা সার্ভিসিং এর জন্য দিয়েছিল। তাই সার্ভিস সেন্টারে গিয়ে তারা খোঁজ নিতে যায়। তবে সেখানে গিয়ে জানতে পারে যে রয়েসের গাড়িটা 4 মাস আগে এখানে এসেছিল, তারপরে আর এখানে আসেনি। এই কথা শুনে ঋতু খুবই অবাক হয়। তবে সেখান থেকে বেরোনোর সময় তাদের হসপিটালের একটা গার্ডের সাথে বিজুর দেখা হয় এবং বিজু জানতে পারে কয়েকদিন আগে সেখানে ম্যাডাম এসেছিল নিজে গাড়ি ড্রাইভ করে। যেটা শুনে বিজু খুবই অবাক হয়। বিজু ওই লোকটিকে বিশ্বাস করতে না চাইলে ওই লোকটি তাদের সিসিটিভি ফুটেজ দেখায় এবং সেখানে দেখা যায় যে ঋতু ড্রাইভ করে নিয়ে এসছে রয়েসকে। রয়েসের মাথায় চোট লেগেছে, তাই সে ডক্টরের কাছে এসেছে একটা রাত্রিবেলা। যেটা দেখে ঋতু নিজেই খুবই অবাক হয় এবং সেদিন রাতে রয়েস বাড়িতে ফিরলে ঋতু তার কাছে জিজ্ঞাসা করে যে সে কি ড্রাইভ জানে। রয়েস অবাক হয়ে জানায় ঋতুকে সে নিজে ড্রাইভ শিখিয়েছে। ঋতু আবার জানতে চায় তাদের গাড়িটা কি সেই সার্ভিস সেন্টারে সার্ভিসিং করানোর জন্য দেয়া হয়েছিল যেখানে তারা সব সময় দেয়। তবে রয়েস এবারে বলে যে না, এই কথাটা রয়েস অনেকবার তাকে বলেছে এবং ঋতু বারংবার ভুলে যায়। রয়েস জানায় সেদিন রাতে যখন তাদের বাড়িতে চোর এসেছিল তখন রয়েসের মাথায় সে প্রথমটায় আঘাত করেছিল। তবে রয়েসের যখন জ্ঞান ফিরেছিল সে দেখে ঋতুকে সে ধরে রেখেছে, তাই সে জোরে একটা নাইট ল্যাম্প ওই লোকটির মাথায় মেরেছিল এবং লোকটি ব্যথা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা সিসিটিভি ক্যামেরায় আছে। তবে তারা যখন গাড়ি নিয়ে বেরোয় তারা লক্ষ্য করে যে ওই লোকটি ওপরের ব্রিজ থেকে নিচে পড়ে গেছে, তাই সে আর পুলিশ কেস করেনি। ওই লোকটি হয়তো ঋতুর ব্রেসলেট চুরি করেছিল, তাই সে ঋতুর জন্য আরেকটা নতুন ব্রেসলেট আনিয়ে রেখেছে। রয়েস বলে ঋতুকে আগেও দুবার এই ঘটনাটা বলেছে, তবে ঋতু বারংবার ভুলে যায়। যেটা শুনে ঋতু খুবই কাঁদতে থাকে। এদিকে পরের দিনই অফিসার ডেভিড ডেকে পাঠায় রয়েসকে, কারণ ওই মৃতদেহ সামনেই পাওয়া গেছে তার স্ত্রী ঋতুর ব্রেসলেট। রয়েসের কাছে জানতে চাইলে রয়েস সেদিনকে রাতের সব ঘটনাই তাকে খুলে বলে। অন্যদিকে ঋতুর বারংবার জ্যোতির কথাই মাথার মধ্যে ঘুরতে থাকে। সে বারংবার মনে করতে চেষ্টা করে জ্যোতিকে সে কোথায় দেখেছে। তারপরে বারংবার তার মনে পড়ে যায় জ্যোতির সাথে হয়তো সে একবার কথাও বলেছে, কিন্তু কেন সেটা সে কিছুতেই মনে করতে পারছিল না। পরের দিন সকালে ঋতু স্নান করার সময় লক্ষ্য করে তার ঘাড়ে, গলায়, হাতে অনেক জায়গায় আঘাতের চিহ্ন। তবে এগুলো কিভাবে লাগলো সেগুলো ঋতুর কিছুই মনে নেই। অন্যদিকে বাথরুম থেকে বেরোনোর পর রয়েস আবার জানতে চায় যে তুমি কি বাথরুমে আবার পা পিছলে পড়ে গেছিলে। ঋতু মাথা নেড়ে হ্যাঁ বলে। একই ঘটনা বারংবার ঋতুর সাথে কেন ঘটছে এটা কাহিনী এগোতেই আমরা জানতে পারবো। পরের দিন মীরা ঋতুকে বিশেষ একটা থেরাপির মাধ্যমে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। ঋতুও নিজের মনের অজান্তেই অনেক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলে, কিন্তু যেগুলো সে নিজেও জানে না। ঋতুর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে মীরা জানতে পারে ঋতুর পেন্টিং করা ছবিগুলো সবটাই তার হাজবেন্ড কিনে নেয় এবং সেগুলো নিজের ফার্ম হাউসে রেখে দেয়। মীরা সোজা পৌঁছে যায় রয়েসের ফার্ম হাউসে এবং সেখানে রয়েসও ছিল এবং ঋতুর তৈরি ছবিগুলো সে দেখতে থাকে, যেখানে শুধু বাগানভিলাই সে এঁকেছিল। মীরা লক্ষ্য করে ফার্ম হাউসে যে বাগানভিলা গাছটা রয়েছে ঋতু বারংবার এই গাছটার ছবি আঁকত। তখনই রয়েস তাকে জানায় বিয়ের পর অনেকটা সময় তারা এখানে কাটিয়েছে, তাই ঋতু এই ছবি বারংবার আঁকে। এরপর মীরা সেখান থেকে ফিরে যায়। পরের দিন সকাল সকাল অফিসার ডেভিড পৌঁছে যায় রয়েসের বাড়িতে এবং জানায় কাল রাত থেকে মীরা নিখোঁজ। মীরার বাড়ির সামনে একটা গাড়ির হর্নের আওয়াজ পেয়ে মীরা বাইরে যায়। মীরার বাবাও ঘর থেকে সেই হর্নের আওয়াজ পেয়েছিল, তবে তারপরেই মীরাকে আর পাওয়া যাচ্ছে না। একথা শুনে ঋতু খুবই অবাক হয়। এদিকে তারা সিসিটিভি ফুটেজ চেক করে যে মীরা কালকে ঋতুর সাথে দেখা করতে এসেছিল। তবে ঋতুর সাথে মীরার কি কথা হয়েছিল সেটা ডেভিড জানতে চাইলে ঋতু কিছুই বলে উঠতে পারে না, কারণ সবটাই সে ভুলে গেছিল। ডেভিড আরও জানায় যে এই শহরে একে একে আরও 5-6টা মেয়ের মিসিং ডায়েরি রিপোর্ট হয়েছে, তাদের কোনো দিনই খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোনও আসেনি এবং তাদের বডিও উদ্ধার করা যায়নি। এরপর দেখানো হয় রয়েস তার ফার্ম হাউসে গেছে এবং তার দাদুকে দেখানো হয় যে খুবই রিচ পার্সন ছিল।
ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় রয়েসের দাদু এখানে খুব ধনী একজন মানুষ ছিল। রয়েস বরাবরই তার দাদুর মতোই হতে চাইতো। তবে রয়েসের দাদু দিনের বেলায় মানুষের সেবা করত, তবে রাত্রে হয়ে উঠত ভয়ঙ্কর, যেটা রয়েস অনেকবারই লুকিয়ে লুকিয়ে দেখেছে। রয়েসের দাদু রাতের বেলা নিয়ে আসতো অনেক মেয়েদের এবং তাদের সাথে খারাপ কাজ করে তাদের শরীরের মাংসগুলো খাইয়ে দিত নিজের পোষা জানোয়ারদের। ছোট্ট রয়েস লুকিয়ে লুকিয়ে সবটাই দেখত এবং তার মনের মধ্যেও সেটা ঘর করে গেছিল। তাই বড় হয়ে নেশার মতো সেও নিজের দাদুর মতোই হতে চাইছিল। সেও একের পর এক মেয়েদের তুলে আনতো এবং তাদের সাথে যা তার দাদু করত সেও তাই একই কাজ করত এবং ওইভাবেই তার পোষা কুকুরগুলোকে দিয়ে খাইয়ে দিত তাদের মাংসগুলো। এবং মীরা যখন সবটা আঁচ করে ফেলেছিল, রয়েস মীরাকেও কোনোভাবে তুলে এনেছে। অন্যদিকে মীরা নিখোঁজ হওয়াতে ঋতু খুবই আপসেট হয়ে পড়েছিল। বারংবার মীরার কথাই সে চিন্তা করে যাচ্ছিল এবং কোনো কিছু মনে পড়ছিল না, তবে সে বারংবার মনে করার চেষ্টা করছিল। এদিকে রয়েসও নিজের ফার্ম হাউসে ছিল, তাই বিজু আর রিমার সাথে তার ফার্ম হাউসেই যাচ্ছিল ঋতু। পথেই মীরার বাড়িটা দেখে তার একটা খেয়াল আসে এবং সে মনে করে আগেও এখানে এসেছে। রিমা ভিতরে গিয়ে জানতে যায় যে এটা কার বাড়ি। সে জানতে পারে এটা মীরারই বাড়ি। তখনই তার খেয়াল হয় যে বাড়ির সামনে সে এসেছে একবার, কিন্তু কেন সেটা কিছুতেই তার খেয়াল আসছিল না। অন্যদিকে রয়েস মীরাকে তার ফার্ম হাউসের বেসমেন্টে একটা ঘরে আটকে রেখেছিল এবং তাকে একটা ইঞ্জেকশন দিতে যাবে। তখনই বাড়ির গেটের আওয়াজ পেয়ে সিরিঞ্জটা রেখে সে ওখান থেকে বেরিয়ে পড়ে এবং দরজা খুলে দেখে যে ঋতু সেখানে এসেছে। এই দেখে সে খুবই বিরক্ত হয় এবং ঋতু আর রিমাকে ঘরের মধ্যে বসিয়ে বাইরে দিয়ে দরজা আটকে সোজা চলে যায় বিজুর কাছে এবং বিজুকে খুব মারতে থাকে। মারতে মারতে বিজুকে প্রায় আধমরা করে ফেলে রাখে এবং বাড়ির কুকুরগুলোকে তার উপরে ছেড়ে দেয়। এইটা দেখে ভিতর থেকে রিমা খুবই কাঁদতে থাকে। কোনোভাবে দরজা খুলে ঋতু বেরিয়ে আসে এবং রিমাকে পালিয়ে যেতে বললে রিমাকে ধরে ফেলে রয়েস এবং মাটির মধ্যে তার মাথাটা গেঁথে দেয়, যেটা দেখে বমি করতে শুরু করে ঋতু এবং পুনরায় সবটা ভুলে যায় এবং রয়েস তাকে ভুলিয়ে ভালিয়ে আবার ঘরে নিয়ে যায়। আসলে ঋতুর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই ঋতুর এরকমই হয়, সবটাই সে মাঝে মধ্যেই ভুলে যায়, কোনো কিছুই সে মনে রাখতে পারে না। এটা রয়েস ভালো মতোই জানে, তাই তাকে ভালো মতোই ইউজ করছিল রয়েস। বমি করার পর ঋতু সবটাই ভুলে গেছিল। রয়েস সেটা বুঝতে পেরে ঋতুকে বেসমেন্টে নিয়ে যায় এবং ভয় দেখিয়ে ওর পায়ে একটা সিরিঞ্জ লাগাতে বলে। তবে ঋতু খুবই ভয় পেয়ে গেছিল এবং মীরাকে দেখে সে বুঝতে পারে যে এখানে অন্য কিছু একটা ঘটছে। তাই সেই সিরিঞ্জটা নিয়ে সে রয়েসের পায়ে ইনজেক্ট করে দেয়। তখনই পেছন থেকে মীরা রয়েসের গলাটা চেপে ধরে। রয়েস নিজের হাতের বন্দুকটা ঋতুর মাথায় ছুঁড়ে মারে এবং ঋতু পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় এবং হাতাহাতি শুরু হয়ে যায় মীরা আর রয়েসের মধ্যে। কিছুক্ষণ পরেই ঋতুর জ্ঞান ফিরলে সে হাতের সামনের বন্দুকটা তুলে ধরে, তবে নিজের হাজব্যান্ডের ওপর কিভাবে গুলি চালাবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে রয়েস তাকে বারংবার ইশারা করে নিজের কাছে আসতে বলে। তখনই মীরা তাকে বলে যে রয়েস তোমার হাজব্যান্ড নয়, তোমার কাছে গিয়ে আমি সেদিন সেটা বলেছিলাম, তোমার মনে আছে তো? ঋতুর মনে পড়ে যায় লাস্ট যেদিন মীরা তার কাছে গেছিল, ঋতুকে সে সবটা জানিয়েছিল যে তাদের কোনো বাচ্চা নেই এবং রয়েস তাকে ইউজ করছে। আগের সব কথাই আবার মনে পড়ে যাওয়াতে ঋতু রয়েসের ওপর গুলি চালিয়ে দেয়। ততক্ষণে সেখানে রিমাও চলে এসেছিল এবং সেও মারতে থাকে রয়েসকে। এদিকে ডেভিড সেখানে চলে আসে এবং তিনজনকেই উদ্ধার করে নিয়ে যায়। এরপর মীরা সকলকে জানায় সেদিন যখন সে দেখা করতে গেছিল ঋতুর সাথে, সে তার ফটোগুলো দেখেছিল, যেটার মধ্যে একটা র্যাবিট, একটা ব্যাট এবং সানফ্লাওয়ারের ছবি সে দেখতে পায়। যে মেয়েগুলো নিখোঁজ হয়েছিল সেই মেয়েগুলোর জামা কাপড়ে এই ছবিগুলোই সে দেখেছিল। সে বুঝে যায় ঋতুর সঙ্গে এগুলোর কোনো না কোনো কানেকশন আছে। তারপর সে যখন রয়েসের ফার্ম হাউসে গেছিল, সেখানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেয়েছিল এবং সেই বাগানভিলা গাছটাও দেখেছিল। সে বুঝে যায় এই নিখোঁজের পিছনে রয়েসেরই হাত আছে। তাই সেদিনকে সবটা সে ঋতুকে জানিয়েছিল, তবে ঋতু সবটাই ভুলে যায়।
এবং রয়েসও সন্দেহ করেছিল যে মীরা তাকে সন্দেহ করছে। তাই সেদিন রাত্রিবেলা তার গেটে দাঁড় করিয়ে রেখেছিল ঋতুকে, এবং ঋতুকে দেখে সে যখন ঋতুর সাহায্য করতে গেছিল তখনই পেছন থেকে রয়েস এসে তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। এদিকে অফিসার ডেভিড সকলকে জানায় যে আমাদের শহর এবং আশেপাশের কয়েকটা জায়গা থেকে 14খানা মেয়ের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে, কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এবং এই 14খানা মেয়ের মধ্যে একজন হলো ঋতু নিজেই। রয়েস একমাত্র ওকেই বাঁচিয়ে রেখেছিল, কারণ ঋতু নিজের সব কথাই ভুলে গেছিল। ঋতুর আসল নাম অগস্তা। ঋতু সব কথাই ভুলে যেত বারংবার, তাই রয়েস ওকে কাজে লাগিয়ে সমস্ত মেয়েগুলোকে কিডন্যাপ করত। রয়েস প্রথমেই ঋতুকে ওই মেয়েগুলোর কাছে পাঠাতো তাদের সাথে কথা বলার জন্য, আর সুযোগ বুঝে মেয়েগুলোকে অজ্ঞান করে নিয়ে যেত এবং ঋতুকে মারধর করে জলের মধ্যে ডুবিয়ে দিত, যাতে ঋতু সব স্মৃতি ভুলে যায়। এজন্যই ঋতুর শরীরে অতগুলো আঘাতের চিহ্ন সেদিন সে দেখতে পেয়েছিল। সকল কথা শুনে ঋতু খুবই কাঁদতে থাকে এবং কিছুদিন পরে রয়েসের সাথে দেখা করতে যায়। রয়েসের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ঋতু অর্থাৎ অগস্তা রয়েসকে বলে, তুমি এবার প্রে করে ঘুমিয়ে পড়ো। আসলে অগস্তার যখন কোনো কিছু মনে পড়তো না তখন বারংবার রয়েস তাকে প্রে করে ঘুমিয়ে পড়ার কথা বলতো। এইভাবে অগস্তার জীবনের অনেকগুলো বছর রয়েস নষ্ট করেছে। অগস্তা আবার নিজের পুরনো জীবনে ফিরে যায়। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। মনে রাখবে তোমাদের একটা লাইক আমাদের জন্য অনেক মূল্যবান, আর তোমাদের একটা কমেন্ট এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহ যোগায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো।